ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিএস স্টুডিও। গল্পের জগতে আপনাদেরকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। আমাদের আজকের পরিবেশন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প তিনটি কাকের গল্প। আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো গল্প ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারাদাস বন্দ্যোপাধ্যায় জন্ম 15ই অক্টোবর 1947 এবং মৃত্যু 18ই জুলাই 2010। তিনি ছিলেন বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং সম্পাদক। তিনি কিংবদন্তি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র ছিলেন। তারাদাস বেশ কয়েকটি ছোট গল্প ও উপন্যাস লিখেছিলেন, যেমন কাল নিরবধি, সপ্তর্ষির আলো, কক্ষপথ ইত্যাদি। তার কাজল উপন্যাসটি তার বাবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অপরাজিতার সিকোয়েন্স ছিল। তারাদাস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে কাজল লেখা শুরু করেছিলেন। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক উল্লেখযোগ্য অবদান ছিল তারানাথ তান্ত্রিক, যা ছিল তন্ত্র সাধকের অভিজ্ঞতার গল্প। তারানাথ তান্ত্রিক চরিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন এবং তারই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তারাদাস। এই গল্পগুলো প্রকাশিত হয়েছিল দুটি বইয়ে, তারানাথ তান্ত্রিক 1985 খ্রিস্টাব্দ এবং অলাত চক্র 2003। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প তিনটি কাকের গল্প। প্রাইভেট কোম্পানিতে কাজ করার যেমন একটা আশঙ্কার দিক আছে, তেমনি আবার কিছু মজার ব্যাপারও আছে। রথের দিন আমাদের অফিস ছুটি থাকে না, কিন্তু এবছর হঠাৎ রথে একটা হাফ ছুটি পাওয়া গেল। কলকাতা অফিসের বড় কর্তা বাঙালি। সকালে অফিস গিয়েই শুনলাম তিনি নোটিশ জারি করেছেন আজ দুপুর 2টোয় ছুটি। যদি কেউ ইচ্ছে করে সে মেলা দেখতে যেতে পারে। মেলা দেখার উৎসাহ থাক বা না থাক, দেওয়ালের ঘড়িতে 2টোর ঘন্টা বাজা মাত্র বেরিয়ে পড়লাম। ছোটবেলায় সবার মুখে শুনতাম প্রতি বছর রথের দিন বৃষ্টি হবেই। আজকে সকাল থেকে আকাশ মেঘলা ছিল। এখন অফিস থেকে বেরোনো মাত্র গুড়ি গুড়ি ছাগল তাড়ানো বৃষ্টি শুরু হলো। এই আসে এই যায়, মনের আনন্দে ছাতা খুলে শিয়ালদার দিকে হাঁটতে শুরু করলাম। মেলাটা একবার ঢু মেরে তারপর মঠ লেনে তারানাথের বাড়ি যাব গল্প শুনতে। পর্বদিনে ছেলে বুড়ো সবার মনেই বোধহয় উৎসবের রং লাগে। দেখলাম বৃষ্টি অগ্রাহ্য করে মানুষের ঢল নেমেছে মেলাতলায়। ভিড়ের চোটে গাড়ি ঘোড়া সব বন্ধ, কেবল হাসপাতালের গাড়ি চলাচলের জন্য ক্যাম্বেল স্কুলের সামনে একটুখানি ফাঁক। খানিকক্ষণ ধরে ফুল ফল, নারকেলের চারা, মাটির পুতুল, রঙিন কাঁচের চুড়ির দোকানের অল্প বয়সী মেয়েদের ভিড়, পিপি বাঁশি এসব দেখে বেড়ালাম। তবু বাল্যের সেই আনন্দ আর কই। সে ছিল স্নিগ্ধ শ্যামা ছায়াচ্ছন্ন পরিচিত গ্রাম, আর এ হলো ইটকাট পাথরের অচেনা শহর। ঠোঙায় করে কিছু ফুলুরি আর গরম ভাজা জিলিপি নিয়ে হাইকোর্ট মুখো ট্রামে উঠে পড়লাম। মঠলেনের মুখে যখন নামলাম তখনও বৃষ্টি পড়ছেই। হন হন করে হেঁটে তারানাথের বাড়ির দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে স্বয়ং তারানাথের গলা, আসছি হে, দাঁড়াও একটু। ভেজা জুতো আর ছাতা বারান্দার কোণে রেখে আড্ডা ঘরের পরিচিত চৌকিতে বসে বললাম, নিন, এতে তেলে ভেজা আর জিলিপি আছে। বলুন একবার, চাটা বলুন। ঠোঙাটা হাতে নিয়ে তারানাথ বলল, বাহ, এই যে দেখছি এখনো গরম। চা কিন্তু ঠিক 10 মিনিট পরে বলবো। কিশোরী এসে পড়ুক, একসঙ্গে খাবো।
অবাক হয়ে বললাম, কিশোরী আসছে নাকি? আপনি কি করে? তারানাথ হাসল, বলল, এক্ষুনি আসবে, আর 8.5 মিনিট। এক প্যাকেট পাসিং শো এনেছিলাম। প্যাকেটটা এগিয়ে দিয়ে তার থেকে একখানা বের করে ধরালো তারানাথ। বাড়িতে সাধারণত হুকো খায়, কিন্তু পাসিং শো ব্র্যান্ডটা তার খুব প্রিয়। তার কাছে গল্প শুনতে যাওয়ার সময় আমি আর কিশোরী মটলেনের মোড় থেকে 10 পয়সা দিয়ে এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে যাই। প্রতিবারই তারানাথ সস্নেহে স্বচ্ছ মোরকওয়ালা চিমনির মতো টুপি পরা ধূমপানরত সাহেবের ছবিশুদ্ধ কালচে লাল রঙের প্যাকেটটার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, এই হচ্ছে সিগারেট। নেশার আসল কথা হচ্ছে মজ। ছবি সাহেবের কেমন মজ করে গোল গোল রিং চড়াচ্ছে দেখেছ? 8:30 শেষ। বাইরে ঝুপ করে ছাতা বন্ধ করার আওয়াজ। তারপরই কিশোরীর গলা, চক্রবর্তী মশাই আছেন নাকি? আমি কিশোরী। তারানাথ আমার দিকে তাকিয়ে হাসল, তারপর উঁচু গলায় বলল, এসো হে, ভেতরে এসো। কিশোরী সেন ঘরে ঢুকে আমাকে দেখে বিশেষ একটা অবাক হলো না। আসলে হঠাৎ কোনো কারণে কাজের থেকে একটু অবসর পেলে তারানাথের বাড়ি আড্ডা দিতে আসা আমাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। বয়সে অন্তত 20 বছরের বড় হওয়া সত্ত্বেও অদ্ভুত কর্মা মানুষ দেখার শখ আমাদের চিরদিনের। কয়েক বছর আগে কিশোরী সেনই আমাকে তারানাথের কাছে এনেছিল। বলেছিল, চলো একজন ভালো তান্ত্রিক জ্যোতিষীর সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। মুখের দিকে তাকিয়ে ভূত ভবিষ্যৎ সব বলে দেয়। কৌতূহলী হয়ে কিশোরীর সঙ্গে গিয়েছিলাম। আমার সম্বন্ধে অদ্ভুত কিছু কথা বলেছিলেন তারানাথ এবং আমাকে অবাক করে দিয়েছিলেন। এমন সব কথা যা আমি ছাড়া কারো জানবার সম্ভাবনা নেই। আর আকর্ষণ করেছিল তার গল্প। যৌবনে যে পথে পথে ঘুরে বেরিয়েছে, হাটে মাঠে গাছতলায় শ্মশানে কাটিয়েছে, সব সাধনা করেছে, তার গল্প বলার ক্ষমতাও ভারী সুন্দর। এ ক্ষমতা সবার থাকে না। কেউ কেউ বলার মতো গল্পও বাচনভঙ্গির দোষে নষ্ট করে ফেলে। আর তারানাথ নিতান্ত তুচ্ছ ঘটনা বলার গুণেও চিত্তাকর্ষক করে তোলে। কত আশ্চর্য ঘটনা শুনেছি তার কাছে। সেসবের সঙ্গে আমাদের ডাল ভাত খাওয়া মধ্যবিত্ত প্রাত্যহিক শান্ত জীবনধারার কোনো সম্পর্ক নেই। বীরভূমের গ্রাম্য শ্মশানে হাঁকিনি মন্ত্রের সিদ্ধ মাতু পাগলির কাহিনী, বরাকর নদীর বালুকাময় তীরে শালবনের পাশে শুক্লা পঞ্চমীর স্বপ্নীল জ্যোৎস্নায় মধুসুন্দরী দেবীর আবির্ভাব, শ্বেতব গলার পুজো, আরো কত কি। আমরা বলতাম, বাবা এত ঘটেছে আপনার সঙ্গে? তারানাথ হেসে বলতো, হবে না? আমার জন্মের সময় আকাশে নীল রঙের উল্কা দেখা গিয়েছিল। আমার তন্ত্র দীক্ষা হয়েছিল পূর্ণাগ্রাস সূর্যগ্রহণের সময়। কিশোরী গুছিয়ে বসতে জিজ্ঞাসা করলাম, তুমিও হঠাৎ এলে, কি ব্যাপার? কিশোরী বলল, আজ দুপুর সেকশন অফিসার ভবানীপুরের দিকে একটা কাজে গিয়ে বললেন, এটা সেরে ওখান থেকেই বাড়ি চলে যাবেন বরং, আর অফিসে ফিরতে হবে না। তা সে কাজ আধ ঘন্টাতে হয়ে গেল। ট্রাম ধরে ধর্মতলা এসে নামতেই তোমার অফিসে রমেশ মিত্তিরের সঙ্গে দেখা। তার কাছে শুনলাম তোমাদের আজ হাফ ছুটি হয়ে গিয়েছে। রথের দিন, মেঘলা আকাশ, তারপর আবার হাফ ছুটি। মনে হলো তুমি নিশ্চয়ই এখানে এসে জমবে, তাই চলে এলাম। এই নিন। পকেট থেকে একটা পাসিং শোর প্যাকেট বের করে কিশোরী তারানাথের দিকে ধরিয়ে দিল। তারানাথ হেসে বলল, ভালো, ভাগ্যিস গলির মুখে তোমাদের দেখা হয়ে যায়নি। এ আমার কাল পর্যন্ত চলবে। বললাম, কিন্তু আপনি জানলেন কি করে কিশোরী আসছে?
কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, তাই নাকি? উনি বলেছিলেন আমি আসছি? হ্যাঁ, বললেন 10 মিনিটের মধ্যে তুমি আসবে, তারপর চা করতে বলবেন। তারানাথ মিটিমিটি হেসে চলেছে, যেন কিশোরীর আগমন সংবাদ সে কি করে আগে থেকে জানতে পারল তার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন সে বোধ করে না। আমরাও জোর করলাম না, কিছু কিছু জিনিস রহস্যের আবরণে ঢাকা থাকাই ভালো। কিছুক্ষণের মধ্যেই চা এলো। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলল, তোমরা জিজ্ঞেস করলে না বটে, কিন্তু মনে কৌতূহল নিশ্চয় হয়েছে, তাই না? আসলে কি জানো, আমিও জানি না কি করে আমি বুঝতে পারি। কিছুটা সাধনায়, কিছুটা মধুসুন্দরী দেবীর বরে এই ক্ষমতাটা আমি পেয়েছি। হঠাৎ হঠাৎ মনে কোনো কথা ভেসে ওঠে, পরে সেগুলো মিলে যায়। যেমন কিশোরী, তোমার দিকে তাকিয়ে মনে হচ্ছে তুমি গতকাল কোথাও থেকে কিছু টাকা, এই গোটা 50, মুখতে পেয়েছো, ঠিক? কিশোরীর চোখ গোল গোল হয়ে গেল। সে বলল, সত্যি? আপনাকে যত দেখছি ততই বিস্ময় বাড়ছে। গতকাল অফিসের ঠিকানায় হঠাৎ 55 টাকার একটা মানি অর্ডার এসে হাজির। কি ব্যাপার? না, দেশের বাড়ির আম বাগানের ইজারার টাকা থেকে আমার ভাগের অংশ জ্যাঠামশাই পাঠিয়ে দিয়েছেন। কুপনে লেখা টাকাটা তিনি বাবাকে দিতে চেয়েছিলেন, কিন্তু বাবা নাকি বলেছেন টাকাটা কলকাতায় আমাকেই পাঠিয়ে দিতে। একা মিশে থাকি, কত রকম দরকার হতে পারে। আশ্চর্য, কত টাকা তাও তো প্রায় ঠিক বলে দিলেন। ধন্য আপনাকে। তা আজকে রথের দিনটা এমন বাদলা করছে, আজকে একটা ভালো গল্প হবে না? একটা ফুলুরিতে পরম তৃপ্তির সঙ্গে কামড় দিয়ে তারানাথ বলল, গল্প নয়, গল্প নয়, আমার কাছে সব সত্যি কথা। মধুসুন্দরী দেবীর কথা বলতে গিয়ে একটা ব্যাপার মনে পড়ে গেল। দেবী বলেছিলেন আমি বড় লোক হতে পারবো না বটে, কিন্তু অর্থের অভাবে আমাকে কখনো নিদারুণ সংকটে পড়তে হবে না। এই প্রসঙ্গেই একটা ঘটনার কথা বলি তোমাদের। বরাকর নদীর ধারে মধুসুন্দরী দেবীর আবির্ভাবের পর সেখানেই শালবনের মধ্যে আস্তানা বানিয়ে বেশ কিছুদিন সাধনা করেছিলাম। সে আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন গিয়েছে। নিজের দিকে কোনো খেয়াল নেই, হয়তো 5-6 দিন স্নানই করি না, দাড়ি কামায় না, রুক্ষ চুল বাতাসে ওড়ে। কাছাকাছি গ্রামগুলোতেও ভিক্ষা করে খায়, আর অপেক্ষা করি কখন রাত হবে, কখন দেবী আসবে। নদীর ধারের বালিতে মেশানো অভ্রের কুচি সদ্যস্থিত চাঁদের আলো চকচক করে। মৃদুমন্দ হাওয়ায় নড়ে নদীর তীরে অরণ্যের শাখা প্রশাখা। তারপর বাড়ির লোক খবর পেয়ে এসে জোর করে ধরে নিয়ে গেল। সাধারণ জীবন শেষ হলো না, কিন্তু ভবঘুরের জীবনের শেষ হয়ে গেল। বাড়ির লোক ধরে নিয়ে যাওয়ার আগে শেষ দিন যখন মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা হয়, সেই দিন দেবী ওই বর আমাকে দিয়েছিলেন। বাড়ির লোকেরা আমাকে সংসারে বাঁধবার জন্য দেরি না করে ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিল। তখন আমার কেমন একটা বিহ্বল অবস্থা। যে যা বলে তাই করি, যা পায় তাই খাই। নিজের ইচ্ছে বলে যেন কিছু নেই। দেবীকে হারিয়েছি। জীবনে অন্য নারীর আবির্ভাব ঘটলে তিনি আর দেখা দেবেন না। মনের সেই অবস্থায় কিছুতেই আর কিছু এসে যাবে না। কাজেই শূন্য মনে যন্ত্রচালিতের মতো বিয়ে করলাম। সময় একটু একটু করে সব দুঃখই লাঘব করে। বিয়ের পরে নববিবাহিতা স্ত্রীর সান্নিধ্য আমার একটা নতুন জীবন গড়ে তুলল। গৃহযোগী ভিক পায় না, কাজেই আমি বউকে নিয়ে পৈতৃক ভিটে ছেড়ে কলকাতায় উপকণ্ঠে একটা আধা শহর গোচর জায়গায় বাসা নিলাম।
কিন্তু সে যে আশায় গিয়েছিলাম তা সফল হলো না। বাজারে জমতে সময় লাগে, হাত দেখার পুষ্টি বিচার করার জ্যোতিষীর বাজার এখন অনেক আছে। হঠাৎ মানুষ আমার কাছেই বা আসবে কেন? একটা 15 রেডি ঘিয়ের কালি টিন বাজার থেকে কিনে কাটিয়ে পিটিয়ে বোর্ড বানালাম, তার উপর আলকাতা দিয়ে বিজ্ঞাপন লিখে টাঙালাম। তাও কেউ আসে না। বাড়ি থেকে পুঁজি যা এনেছিলাম তাই ভেঙে ভেঙে কিছুদিন চলল। একদিন দুপুরে একজন মক্কেল এসে হাজির। খাওয়া দাওয়া সেরে বাইরের ঘরে বসে বৃহৎ পড়াশড়ি ওরা খুলে একটু পড়াশোনা করছিলাম। হঠাৎ উঠোন থেকে কে ডাকলো, এই যে বাড়িতে কেউ আছেন নাকি? কিছুটা বিরক্ত হয়েই বারান্দায় এসে দাঁড়ালাম। যা অবস্থা ধরছে তাতে এ যদি মক্কেল হয় তাহলে একে আমার খুবই দরকার। কিন্তু সব কিছুরই তো একটা সময় অসময় আছে। আমি চিরকালই একটু আয়েসি মানুষ, পথে ঘাটে ঘুরে ঘুরে বেড়াতে পারি। এককালে যথেষ্ট ভবঘুরেমি করেছি, কিন্তু দুপুরবেলা তাকিয়া স্টেশন দিয়ে বিশ্রাম করছি। এমন সময় লোকজনের বিরক্ত করলে ভাল লাগে না। শাস্ত্রে বলে ভোটটা রাজবদা চোরে, অর্থাৎ আহারাদির পর হাত পা ঝরিয়ে রাজার মতো আচরণ করবে। এই শাস্ত্রবাক্যটি আমি মনোযোগ দিয়ে পালন করে থাকি। যাই হোক, দেখি লোকটা কি চাই। বেরিয়ে যাকে দেখলাম সে একজন অদ্ভুত দর্শন মানুষ। রোগা সিরিঙ্গে, ধুতিটা খাটো, কিন্তু পাঞ্জাবির লম্বা ঝুল হাঁটু ছাড়িয়ে নেমেছে। পাঞ্জাবির কাপড়টা ঝলঝলে সিল্কের, চুল টুপে করে তেল দেয়া কাঁধ পর্যন্ত পাট করা চুল, বিসদৃশ লম্বাটে ঘোড়া মার্কা মুখ। এদিকে থুতনি প্রায় নেই বললেই চলে, যেন স্রষ্টা মুখখানা বানানোর সময় জায়গাটায় থুবড়ে থুবড়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। গায়ের রং ঘোর কালো, তার উপর কপালে তেল সিঁদুরের দীর্ঘ তিলক। আমাকে দেখে সে একগাল হাসলো, বেরিয়ে পড়লো লম্বা লম্বা এক সারি হলদে দাঁত। দুপুরে বিশ্রামের সময় এমন চেহারা দেখলে প্রীতি জন্মায় না। বললাম, চাই কি? এই যে সাইনবোর্ড ঝুলছে তারানাথ জ্যোতিষ সার্নব, আপনি কি সেই? কেন, তাতে কি? লোকটা বলল, আপনি যদি তিনি হন তাহলে একটু কথা বলতাম, এই আর কি। আমি সেই, বলুন কি বলবেন। লোকটা জিভ কেটে বলল, ছি ছি, আমাকে আপনি বলে খুব লজ্জা পাচ্ছি। আপনি এক তারপর বলতে গিয়ে আমার মতো মতন। একটু বসতে পাবো কি? বুঝলাম একে সহজে বিদায় করা যাবে না। দুপুরের বিশ্রামটুকু সত্যিই গেল। তবু হিন্দুর ছেলে, গৃহস্থ মানুষ, কেউ আতিথ্য চাইলে তাকে তো বিমুখ করতে পারি না। বিশ্ববদনে বললাম, এসো ভেতরে এসো। বেশ, তুমি বলো। তুমিও আমার মতন। রসিকতাটা মাঠে মারা গেল। ধুলো মাখা চটি দরজার সামনে খুলে ঘোড়ামুখো অতিথি বৈঠকখানায় এসে জমিয়ে বসলো। জিজ্ঞাসা করলাম, তোমার নামটি কি বাপু? এবার একগাল হেসে ঘোড়ামুখো বলল, আগে আমার নাম হরকীর্তন সেন্নামত। অবাক হয়ে বললাম, হর কীর্তন সেন্নামত? পদবিটা একটু অচেনা ঠেকছে না? ওই আমার কয়েক ঘর মাত্র আছি সারা বাংলায়। একেবারে অধম নাম নয় আজ্ঞে, জল আচরণীয়। না না, সেজন্য বলিনি। যাক, কি প্রয়োজনে এসেছো বলো।
আমি এই পাড়ায় এক আত্মীয় বাড়ি এসেছিলাম। কাজ সেরে ফেরার পথে আপনার সাইনবোর্ডটা নজরে পড়ল। আমার আবার এসব দিকে একটু চর্চা করার ঝোঁক আছে, তাই ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই। তা আপনি কি মতে ভাগ্য গণনা করেন? ওখানে কি বই সরাসরি হোরা পড়েছিলেন বুঝি? বললাম, হোরা শাস্ত্র জানো কি, পড়েছ? অলকিত্রণ হাসলো, বলল, তা পড়েছি। তবে কি জানেন, ওসব কিছুই নয়। যে পারে সে এমনিতেই পারে, আপনা আপনি। সবাইকে ঈশ্বর সে ক্ষমতা দেন না। বাহ, এ তো দেখি ধুকরির ভেতর কাঁচা চাল। লোকটা একেবারে অপগণ্ড নয়, জ্যোতিষের একেবারে মূল কথাটা অক্লিশে বলে দিয়েছে। বললাম, তা আমার কাছে সাইনবোর্ড দেখে ঢুকে পড়লে কেন? অদ্ভুত ক্ষমতা কিছু আছে কিনা যাচাই করার জন্য? না, তা নয়, সে তো আপনাকে দেখেই বুঝেছি। এলাম একটু আলাপ সালাপ করতে। গুণী মানুষের সঙ্গে করলে পুণ্য হয়। আমাকে ডেকে কি বুঝেছ, বলো দেখি শুনি। ভেবেছিলাম লোকটা মন রাখা কথা বলবে, গা গদগদ প্রশংসা করে কিছু কাজ গোছানোর চেষ্টা করবে। একেবারে বিনা কারণে আজকাল কি কেউ আর কাছে বসে সময় নষ্ট করে? এবারে মন তুষ্ট করে তারপর ঝুলি থেকে বেড়াল বের করবে। কিন্তু হরকীর্তন সেনামত তা করলো না। সে মুখে তুলে আমার দিকে সামান্য কয়েক মুহূর্ত স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, যেমন বুঝেছি আপনি, আপনার জন্ম ভাদ্র মাসে। আপনি তন্ত্রমতে দীক্ষিত, উচ্চ শাখার ভূতরামর অবলম্বনে সাধনা করেছেন। আপনার তন্ত্র দীক্ষা হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়, যা খুব সৌভাগ্য না থাকলে হয় না। কিন্তু কোনো কারণে সিদ্ধি লাভের আগেই তন্ত্র সাধনা ত্যাগ করে আপনাকে সংসার জীবনে প্রবেশ করতে হয়েছিল। ঠিক বলছি? বললাম, বলে যাও। কিন্তু সাধনার সমাপ্ত না হলেও আপনার জীবনে খুব অদ্ভুত কিছু একটা ঘটেছে। অলৌকিক প্রত্যক্ষণ কিংবা তন্ত্রোক্ত দেবদেবী দর্শন, গোচর কিছু ঠিক ধরতে পারছি না, তবে ঘটেছে সে বিষয়ে আমি নিঃসন্দেহ। একটা কথা বলি, অপরাধ নেবেন না। আপনি খুব আনন্দে জীবন কাটান, অনেক আশ্চর্য অভিজ্ঞতা হবে আপনার। কিন্তু বৈষয়িক দিক দিয়ে যাকে কিছু করা বলে, সে আপনার হবে না। এ আবার নতুন কথা কি? বললাম, সে আমি জানি, কিন্তু তুমি কিভাবে বুঝলে? হরকীর্তন বলল, জানি না, আপনাকে দেখে যা মনে হলো তাই বললাম। বললাম, যা বলেছ ঠিকই বলেছ। তোমার ভাগ্য বিচারের স্বাভাবিক ক্ষমতা আছে দেখছি। এবার তোমাকে ডেকে আমার যা মনে হচ্ছে একটু বলি। হরকীর্তন বিনয়ে গলে গিয়ে বলল, আগে নিশ্চয় বলুন আপনি। জন্ম দিয়ে শুরু করা যাক। তোমার জন্ম চৈত্র মাসে, যাও বলে দিচ্ছি। রামনবমীতে তোমার জন্ম। ভাই বোন যমজ হয়েছিল, জন্মের পরেই বোন মারা যায়। ঠিক ঠিক তারপর লেখাপড়া বেশি দূর করায়নি। স্কুলে পড়তে পড়তে সাধু সন্ন্যাসীদের সঙ্গ করার দিকে ঝোঁক যায়। অনেক ঘুরে বেরিয়েছ, কিন্তু দীক্ষা নওনি। হরকীর্তন বলল, ঠিকই বলেছেন, দীক্ষা নেবার উপযুক্ত গুরু পাইনি। সব বেটা ভণ্ড, কেবল লোক ঠকিয়ে খাবার ধান্দা। কেবল এই এক আপনার কাছে বসে মনটা ভারী ভক্তিতে ভরে যাচ্ছে। আপনি দেবেন আমাকে দীক্ষা? হেসে বললাম, দূর পাগল, আমি নিজের সাধনা ঠিক মতো করে উঠতে পারিনি, তোমাকে দীক্ষা দেব কি? তাছাড়া তোমার ওসবের প্রয়োজন নেই, এমনিতেই তুমি অনেক পেয়েছ। হরকীর্তনের চেহারা যেমনই হোক,
মানুষটা সে ভালো, জ্ঞান জ্ঞান করে বিরক্ত করলো না, শুধু একটা নিঃশ্বাস ফেলে বলল, না তেমন কিছু আর পেলাম কই, যা পেলে মানুষ বড় হয় তা পাওয়া হয়নি, যাক জীবন কেটেই যাবে। তুমি সংসার করনি? না, ওসব ঝামেলায় আর নিজেকে জড়াইনি। আচ্ছা আসি তাহলে, অসময় খুব বিরক্ত করে গেলাম, কিছু মনে করবেন না। না না, তাতে কি হয়েছে, এদিকে আবার এলে দেখা করে যেও। তাকে এগিয়ে দেওয়ার জন্য উঠেছিলাম, সে বাধা দিয়ে বলল, আপনাকে আর আসতে হবে না, এবার বিশ্রাম নিন বরং। দরজার কাছে খুলে রাখা চটি জোড়া পায়ে দিয়ে সে সিঁড়ি দিয়ে বেয়ে নেমে উঠোন পার হয়ে একবার দাঁড়াল। কঞ্চির বেড়ার দরজায় একটা হাত রেখে আমার দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুতভাবে বলল, শুক্রবার শুক্রবার। অরুকীর্তন কথাটা আমার দিকে তাকিয়ে বলেছে বটে, কিন্তু ঠিক যেন আমাকে বলছে না। তার চোখে হঠাৎই উদ্দেশ্যহীন শূন্যতা। সে এখানে আছে বটে, নেইও বটে। আমি অবাক হয়ে বললাম, কি শুক্রবার, কিসের শুক্রবার? আমার কথা যেন সে শুনতেই পেল না। পেছন ফিরে হেঁটে চলতে লাগলো। লক্ষণ প্রতিরক্ষণ ইত্যাদি নিয়েই জ্যোতিষ ও তন্ত্র সাধনার চর্চা করতে হয়। আমি বুঝতে পারলাম হরকীর্তন কথাটা নিজের জ্ঞানে বলেনি, দৈবী আবেশগ্রস্ত হয়ে বলেছে। কেন এবং কি ভেবে বলেছে তাও নিজেও জানে না। যেভাবে এলোমেলো পা ফেলে সে হেঁটে যাচ্ছে তাতে বোঝা যায় তার ঘোর এখনো কাটেনি। কি বলতে চাইলো লোকটা? আজ সোমবার, 3 দিন পরে শুক্রবার পড়েছে। কি হবে শুক্রবারে? বৈঠকখানায় ফিরে এসে তাকিয়ায় হেলান দিয়ে আবার একটু বিশ্রাম আর ঘুমার চেষ্টা করলাম, কিন্তু ঘুমের রেশ একেবারে কেটে গেল। হেডটাকে খুঁজে পাওয়া খুব মুশকিল। ওরাশাস্ত্র পড়তে পড়তেই বিকেল গড়িয়ে গেল। পরের দিন সকালে কোষ্ঠী লেখবার হলুদ রঙের লম্বা কাগজের ফালি তৈরি করছে। এমন সময় স্ত্রী এসে কাছে দাঁড়ালেন। বললাম, কি হলো, কিছু বলবে? আমার স্ত্রী বরাবরই মৃদু ভাষী, তারপর তখন আমার নতুন বিয়ে হয়েছে। তিনি উত্তর না দিয়ে চুপ করে রইলেন। বললাম, আরে ব্যাপার বলোই না। উত্তরে তিনি যা বললেন সেটা আমি খেয়াল করা উচিত ছিল। বাড়িতে চাল নেই, ডাল নেই, আনাজ সবজি তেল মশলা কিছুই নেই। আগের দিন অবধি তিনি যা করে হোক চালিয়েছেন, আজ আর কোনো উপায় নেই। বিষয়ে আমি কি ভাবছি, শুধু হোরাশাস্ত্র পড়ে দিন কাটানো চলবে না। স্ত্রীর সংকুচিত অনুযোগ আমাকে বাস্তব পৃথিবীর রৌদ্রগন্ধ প্রান্তরে দাঁড় করিয়ে দিল। থলে হাতে বেরিয়ে পড়লাম। জনবসতির শেষ দিকে যেখানে পথটা হাটতলা হয়ে মহকুমা শহরের দিকে চলে যাচ্ছে, সেখানে হারাধন নন্দীর মুদিখানা। এখানে আসার পর থেকেই মাঝে মাঝে জিনিসপত্র এই দোকান থেকেই নিয়ে যায়। হারাধন লোকটা ভদ্র, হাসি মুখ। সদা মেপে দিতে দিতে কুচল প্রশ্ন জিজ্ঞেস করে, সুখ দুঃখের কথা বলে। তার দোকানে গিয়ে দাঁড়ালাম। সে সময়টা খদ্দের কেউ নেই, দোকান খালি। হারাধন তালপাতার পাখা উল্টো করে ধরে তার বাঁটি দিয়ে পিঠ চুল করছে। আমাকে ডেকে বলল, আসুন ঠাকুর মশাই, কি দেব? তোমরা শহুরে মানুষেরা শুনলে একটু অবাক হবে। গ্রাম অঞ্চলে মুদিখানায় চাল ডাল তেল নুন ছাড়াও আলু পেঁয়াজ কুমড়ো লাউ শাক পাতা পাওয়া যায়। অন্তত এক সময় যেত, কারণ হাট বসে সপ্তাহে মাত্র 2 দিন। অন্য সময় হঠাৎ প্রয়োজন হলে মানুষকে বিপদে পড়তে হয়।
মাছ মাংস অবশ্য সম্ভব নয়, তবে কিঞ্চিৎ শৌখিন খরিদ্দারদের জন্য কোনো কোনো দোকানে হাঁসের ডিম থাকে। বললাম, কিছু চাল ডাল, তেল নুন মশলা আর সামান্য সবজি। হারাধন বলল, আপনি বলে যান ঠাকুর মশাই, আমি মেপে দিই, দিন ঠোলেটা। এবারেই আসল কথাটা বলতে হবে। একটু কেসে বললাম, হারাধন, একটা কথা। কি ঠাকুর মশাই? হয়েছে মানে দামটা কিন্তু কয়েকদিন পরে দেব, এখন বাকি থাকবে। এক মুহূর্ত তাকিয়ে থেকে হারাধন বলল, দিন থলেটা দিন। তারপরে একটু হেসে বললাম, আমাদের সকলেরই কোনো না কোনো সময়ে ঠেকায় পড়তে হয়। অসুবিধের সময় পরস্পরকে না দেখলে কি চলে? বড় বড় কথা বলছি ভেবে রাগ করবেন না ঠাকুর মশাই। আপনি পণ্ডিত ব্রাহ্মণ, মাননীয়, কিন্তু বয়সে আমি বড়। থলেটা দিন আর বলুন কি কি দেবো। মানুষের ভেতরে ঈশ্বর বাস করেন, নইলে বাংলার অখ্যাত পাড়াগ্রামের এক মুদির মনে এই সহানুভূতি আর করুণার প্রকাশ কি করে সম্ভব? কিশোরী বলল, শুধুই ঈশ্বর? তারানাথ বলল, দানব, ভালো আর মন্দ, আলো আর অন্ধকার সৃষ্টির মুহূর্ত থেকেই বর্তমান। বৈপরীত্য আছে বলে সৃষ্টির সার্থকর্তা হয়েছে। দানবিকতার ওপরে ঐশ্বরিকতার প্রতিষ্ঠাই মানুষের সাধনা। যাক, শোনো। তারানাথ আবার বলতে শুরু করল, কৃতজ্ঞ চিত্রে বাজার নিয়ে বাড়ি বেরিয়ে এলাম বটে, কিন্তু বুঝতে পারলাম এই স্ত্রী মাত্র কয়েকদিনের। ধার করে তো আর মাছ কাবারি বাজার করা যায় না। যাই নিজি তাতে বড়জোর দিন তিনেক চলতে পারে, তারপর অনটনের মেঘ আবার আকাশ ছায়া ফেলবে। নিকট ভবিষ্যতের দুশ্চিন্তা বর্তমানের আনন্দকে স্নান করে দিল। স্বাস্থ্যনিবাস হিসেবে খ্যাতি আছে এমন শহরে ডাক্তারের পসার জমে না। আমারও হলো প্রায় তাই। যেমন ভয়াবহ নাস্তিকদের দেশে বাসা বেঁধেছি, সপ্তাহে অন্তত একখানা কুষ্টি আর 5-6টা হাত দেখার খদ্দের খুব দুঃসময়তেও পেতাম। হঠাৎ তাও বন্ধ হয়ে গেল। একটানা খরা যাকে বলে। মাঝে মাঝে মনে হতো মধুসুন্দরী দেবী বলেছিলেন, আমি ধনী হতে পারবো না বটে, কিন্তু অনাহারে কখনো দিন কাটতে হবে না, মোটামুটি চলেই যাবে। দেবীর আশীর্বাদ কি শেষ পর্যন্ত মিথ্যে হতে চলেছে? অনাহার তো এসে পড়লো বলে। কিন্তু আমার যা চিরকালের অভ্যেস, বৈষয়িক দুর্ভাবনা বেশিক্ষণ করতে পারি না। চৈত্রের প্রথম, গাছে নতুন পাতা গজাতে শুরু করেছে। ঈষৎ তপ্ত বাতাস শীতের শেষে ঝরা শুকনো পাতার রাশি অস্পষ্ট মর্মর শব্দে সরিয়ে নিয়ে বেড়ায়। আমের গুটি ধরেছে গাছে গাছে। আকাশ নির্মেঘ নীল। ঋতুর এইসব সন্ধিক্ষণে মনে উদ্বেল হয়ে ওঠে। মনে পড়ে যায় প্রথম যৌবনে আমার দায়মুক্ত ভবঘুরে জীবনের কথা। এইসব অমূল্য উপলব্ধির সম্পদের মধ্যে কে দুর্ভাবনা করে বাড়িতে চাল ডাল আছে কিনা তার জন্য। কিন্তু মুশকিল হলো বাস্তবকে নিয়ে। 3 দিন পরেই সকালে স্ত্রী জানিয়ে দিলেন বাড়িতে যা আছে তাতে টেনে টুনে আর একটা দিন চলবে, পরের দিন বাজার না আনলেই নয়। বাইরের দাওয়ায় উদ্ভ্রান্ত মনে পায়চারি করতে লাগলাম। কি করি আমি এখন? আজ শুক্রবার। অরকীর্তন বলে গিয়েছিল মনে রাখতে। শুক্রবারে একটা কিছু হবে। কি হতে পারে আজ? দিন তো শুরু হয়ে গেল। উঠোনের ওপর রাংচিতার বেড়ার ওপর একটা কাক কোথা থেকে এসে বসেছে। ঠোঁট ঘষছে বেড়ার গায়ে। তার ঠোঁট থেকে কি একটা জিনিস খসে উঠোনের ভেতর দিকে পড়ল।
আমি প্রথমটা খেয়াল করিনি, একটু পরে দেখি আর একটা কাক এসে আগরটার পাশে বসলো, তারপরে আর একটা। এ দুটো কাকের মুখ থেকেও হালকা কি জিনিস ভাসতে ভাসতে উঠোনে পড়লো। একটু অবাক হয়ে বেড়ার দিকে এগিয়ে যেতে কাক তিনটে উড়ে পালালো। জায়গাটায় পৌঁছে আমি সবিস্ময়ে উঠোনের মাটির দিকে তাকিয়ে রইলাম। মাটিতে পড়ে আছে একখানা 5 টাকার এবং দুখানা 2 টাকার নোট। আশ্চর্য, এখানে টাকা এলো কোথা থেকে? কাকেরই মুখে করে এখানে এনে ফেলে দিয়ে গেল নাকি? নিচু হয়ে টাকাগুলো কুড়িয়ে হাতে নিলাম। নোটগুলোতে শুকনো রক্ত আর মাছের আঁশ লেগে রয়েছে। ব্যাপারটা মোটামুটি বুঝতে পারলাম। আজ হাটবার। মাছের আড়ত থেকে কাক তিনটে রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে নোটগুলো তুলে এনে বেড়ার ওপর বসেছিল। ঠোঁট ঘষবার সময় সেগুলো খসে পড়েছে। নোট তিনটে হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। অরকেটনের ভবিষ্যৎবাণী ভুলে গেল তাহলে। অদ্ভুত ক্ষমতা আছে তো লোকটার। কাকে মুখে করে এনে টাকা বেড়ে যায় এমন কখনো শুনিনি। মনে রেখো, যে সময়কার কথা বলছি তখন 9 টাকা অনেক টাকা। ছোট সংসারে 1 মাসের বাজার হয়ে যায়। টাকাটা না পেলে আজ সত্যি বিপদ হতো। আগের টাকা শোধ না করেই তো হারাধনের কাছে নতুন করে ধার নেওয়া যেত না। বিষয়ে তখন যে আরো অনেক বাকি আছে তা বুঝতে পারিনি। পরের দিন ঢলে নিয়ে সকালবেলা হারাধনের দোকানে গিয়ে হাজির হলাম। হারাধন বলল, আসুন ঠাকুর মশাই, আচ্ছা হাটে না গিয়ে আমার দোকানে এলেন যে বড়? হাটে নানা রকম জিনিস পেতেন। বললাম, হ্যাঁ, কাল আর হাটে যাওয়া হয়ে উঠলো না, তাই আর তোমার কাছে এলাম। হারাধন বলল, সে কি ঠাকুর মশাই, হাট তো কাল ছিল না। আপনি নতুন লোক, ভুলে গিয়েছেন হয়তো। হাট তো আজ শনিবার বসেছে। তাহলে কি হাটেই যাবেন? মাথার মধ্যে সব গোলমাল হয়ে যাচ্ছিল। হাট গতকাল ছিল না, আজ বসেছে। তাহলে কাক তিনটে মাছের রক্ত আর আঁশ মাখার টাকা পেলো কোথা থেকে? যাই হোক, কথা না বাড়িয়ে বললাম, না হারাধন, হাটে যাব না। যা নেবার তোমার কাছ থেকেই নিই। সেদিন রাত্রিরে মধুসুন্দরী দেবীকে স্বপ্নে দেখলাম। আমার দিকে তাকিয়ে তিনি হাসছেন, যেমন হেসেছিলেন এক পূর্ণিমা রাত্রিরে বরাকর নদীর ধারে শাল বনে। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই। দেখা হচ্ছে পরের কোনো গল্পেতে। নমস্কার।